এমন কিছু ঘটনা ঘটে গেছে গত কয়েক ঘন্টায়, যেগুলো জানলে বুঝবেন মধ্যপ্রাচ্যের পুরো চেহারাটাই বদলে যাচ্ছে। ইরান যা করেছে সেটা শুধু একটা সামরিক জবাব নয়, এটা এমন একটা বার্তা যেটা পুরো বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। একটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে এবং সেই মিসাইলগুলোর এক একটি বহন করছে 2 টন করে পেলোড। আর এই পেলোড যেন তেন কিছু নয়, এগুলো হলো বাংকার ব্লাস্টার ওয়ারহেড, যেটা মাটির গভীরে ঢুকে গিয়ে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। কিছু কিছু ওয়ারহেড আবার এমন ধরনের যেগুলো মাটির উপরিভাগে বিস্ফোরণ ঘটিয়ে সামনে বা কিছু দাঁড়িয়ে আছে সেটিকে মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যে নিশ্চিহ্ন করে দিতে পারে। পুরো ভবন দাঁড়িয়েছিল আর এক নিমিষেই সেটা মাটিতে মিশে গেছে। এগুলো কোনো কল্পনার কথা নয়। ইরানের মিসাইল হামলায় ঠিক এই দৃশ্যই এখন ইসরায়েল হাড়ে হাড়ে টের পাচ্ছে। ঘটনার শুরুটা হয়েছে গতকাল মধ্যরাত থেকে। ইরান নতুন দফায় মিসাইল হামলায় যে ওয়েভ শুরু করেছে সেখানে খাইবারের মতো শক্তিশালী মিসাইল ব্যবহার করা হয়েছে। এই মিসাইলগুলো প্রায় 2 টনের কাছাকাছি পেলোড বহন করতে পারে। আর এবার নতুন ধরনের মিসাইলের মাধ্যমে সারপ্রাইজ অ্যাটাক হিসেবে সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ও ইসরায়েলের ডিফেন্স ফোর্সের সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। এই তথ্য শুধু ইরানের দাবি নয়, খোদ টাইমস অব ইসরায়েল এই খবরের সত্যতা স্বীকার করে বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেছে। হামলা হয়েছে তড়িৎ গতিতে। হঠাৎ করে মিসাইলগুলো এসেছে এবং আসার পর সামনে যে ভবনগুলো দাঁড়িয়েছিল সেগুলো নিমেষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই হামলার ঠিক পরপরই আন্তর্জাতিকভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক গুঞ্জন শুরু হয়ে গেছে। সবার মুখে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে নেতানিয়াহু বেঁচে আছেন কিনা। ইরানের আইআরজিসি অর্থাৎ ইসলামী বিপ্লবী গার্ড এই হামলায় সফলতার বিষয়টি নিশ্চিত করেছে। তবে নেতানিয়াহু সেখানে উপস্থিত ছিলেন কিনা বা তিনি নিহত হয়েছেন কিনা সে বিষয়ে তার এখনো পর্যন্ত কোনো কিছু বলেনি। তবে একটা বিষয় পরিষ্কার যে তাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকার পরেই তারা এই হামলা চালিয়েছে। নেতানিয়াহু সবসময় মোটামুটি বাংকারের ভেতরে অবস্থান করেন বলে জানা যায়, কিন্তু এখন সে বাংকারগুলো আর নিরাপদ নয়, কারণ ইরানের বাংকার ব্লাস্টার ওয়ারহেড মাটির 200 ফুট নিচেও বিস্ফোরণ ঘটাতে সক্ষম। তাই তিনি হয়তো অতি নিরাপদ থাকার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে না থেকে অন্য কোথাও সরে গেছেন। তবে এই হামলার পর থেকে তাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। তিনি সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড হয়ে গেছেন। বিষয়টা এখনো পরিষ্কার হয়নি তিনি বেঁচে আছেন নাকি ক্ষতিগ্রস্ত হয়েছেন। শুধু এটুকু জানা যাচ্ছে যে তিনি এখনো লাপাতা। এই হামলার গুরুত্ব যে কতটা সেটা স্বীকার করেছে খোদ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী নিজে স্বীকার করেছেন যে ইরানের মিসাইল ক্ষমতার বিরুদ্ধে তারা পেরে উঠছে না। আর এখানেই সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটা সামনে এসেছে। বর্তমানে ইরান প্রতি মাসে 100টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে, আর তার বিপরীতে যুক্তরাষ্ট্র ইন্টারসেপ্টর মিসাইল তৈরি করতে পারছে মাত্র 6টি। 100টির বিরুদ্ধে মাত্র 6টি। এই হিসাবটা একবার মাথায় নিলে বোঝা যায় পরিস্থিতি কতটা ভয়াবহ। যুক্তরাষ্ট্র নিজেই বলছে আর এভাবে চলতে পারে না। আর এই কারণে নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে বসেছে। একটা দেশ যখন পরাজয়ের দ্বারপ্রান্তে থাকে বা তার অস্তিত্বের সংকট তৈরি হয় তখনই সে পারমাণবিক হামলার হুমকি দেয়। রাশিয়ার ক্ষেত্রে আমরা এমন দেখেছি। সুতরাং যুক্তরাষ্ট্র এখন কতটুকু কোণঠাসা হয়ে পড়েছে সেটা এই হুমকি থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোকে নিরাপত্তার গ্যারান্টি দেওয়ার কথা বলে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়ে থাকে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় সামরিক বহর মোতায়েন করেছে সেখানে, কিন্তু বাস্তবে কোনোভাবেই ইরানের মিসাইলের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। কাগজে কলমে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা বা অন্যান্য যত আধুনিক সিস্টেম আছে সেগুলো শুধু চেয়ে চেয়ে দেখছে। ইরানের মিসাইলগুলোর সামনে দাঁড়াতে পারছে না কেউ। আফসোস করে বলা হচ্ছে আমরা মাসে 6টি ইন্টারসেপ্টর তৈরি করতে পারি আর ইরান তৈরি করছে 100টি। ইরানের সঙ্গে এভাবে পেরে ওঠা সম্ভব নয়। তাই এখন পারমাণবিক অস্ত্রের দিকে যেতে হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এদিকে যে দৃশ্যগুলো সামনে আসছে সেগুলো আরও ভয়াবহ। ইরানের মিসাইলগুলোর গুচ্ছ আকার ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে গিয়ে পড়েছে। জর্ডান থেকে তোলা ছবিতে দেখা গেছে মিসাইলগুলো আকাশ দিয়ে ছুটে যাচ্ছে। শুধু তাই নয়, জর্ডানের একটি ঘাঁটিতেও নিখুঁতভাবে মিসাইল গিয়ে আঘাত করেছে। এই দৃশ্য দেখার পর জর্ডানের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হুঁশিয়ারি দিয়েছে এই ধরনের পদক্ষেপ যদি আবার করা হয় তাহলে তারা কঠিন পদক্ষেপ নেবে। যদিও জর্ডানের উপর সরাসরি কোনো হামলা হয়নি। হামলাটা হয়েছে জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির উপর। আর সেই ঘাঁটিতে যখন হামলা হলো তখন যুক্তরাষ্ট্র সেটা রক্ষা করতে পারেনি। ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতেও। পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ের অধীনে থাকা গ্যাসের রিগ অর্থাৎ সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের প্ল্যাটফর্মে আঘাত এনেছে অজ্ঞাত ড্রোন। ইরান এই হামলার দায় স্বীকার করেনি, তবে অজ্ঞাত ড্রোন এসে আঘাত করেছে এবং সংযুক্ত আরব আমিরাতের সেই স্থান থেকে গ্যাস উত্তোলন বন্ধ হয়ে গেছে। সাগরে ভাসমান সেই গ্যাস উৎপাদনের রিগের ক্ষতিগ্রস্ত দৃশ্য সামনে এসেছে এবং এটি এই যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ হামলার অংশ। ইরান কোনোভাবেই কোনো ছাড় দেবে না সে প্রত্যয় তারা ঘোষণা করেছে। কিন্তু এই হামলা দুবাই এবং আমিরাতের অন্যান্য শহরের বিনিয়োগ বান্ধব যে সুনাম ছিল সেটাকে পুরোপুরি গুড়িয়ে দিয়েছে। এ কারণে দুবাই সরকার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা
নিষেধাজ্ঞা জারি করেছে। ইরানের মিসাইল আকাশ দিয়ে যাচ্ছে বা গুজে পড়েছে এই ধরনের কোনো ভিডিও কোনোভাবেই করা যাবে না। বাংলাদেশি, পাকিস্তানি সহ সেই সব অঞ্চলের প্রবাসীদের সতর্ক করে পুলিশ দিয়ে সরাসরি মাইকিং করানো হচ্ছে এবং বিবৃতি দেওয়া হচ্ছে। এই পুরো পরিস্থিতির মধ্যে আরেকটা বিষয় সামনে এসেছে যেটা সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আয়াতুল্লাহ খামেনি ছিলেন ইরানের সাহসের প্রতীক। ইরান কখনো মাথা নত করবে না। এই নীতি দীর্ঘদিন ধরে তিনি বাস্তবায়ন করে এসেছেন এবং তার নীতির অধীনে একটি সক্রিয় কাঠামো গড়ে উঠেছে। এমন নয় যে তিনি নিহত হয়েছেন আর ইরানের সরকার উৎখাত হয়ে যাবে বা সবকিছু শেষ হয়ে যাবে। বিষয়টা এরকম নয়। যদি কারো চলে যাওয়ার সময় আসে তাহলে আল্লাহর ইচ্ছায় তিনি চলে যাবেন, তাকে আর ধরে রাখা যাবে না। তবে তিনি চলে যাওয়ার পথ হকের লড়াই এবং সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার যে ব্যবস্থা সেটা তিনি আগেই করে রেখেছিলেন। আর এই কারণেই দ্রুত সময়ের মধ্যে ইরান নতুন সুপ্রিম লিডার নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। ইরানের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে নিশ্চিত করেছেন যে দ্রুত সময়ের মধ্যে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং সুপ্রিম লিডার নির্বাচিত হবেন। এই ইস্যুকে কেন্দ্র করে ইরানের গার্ডিয়ান কাউন্সিল সারা দেশে সক্রিয় হয়ে গেছে এবং প্রক্রিয়া শুরু করে দিয়েছে। কয়েকজনের নামও এসেছে তালিকায়, তবে নিরাপত্তাজনিত কারণে এই নামগুলো প্রকাশ করা হচ্ছে না। কারণ যদি নাম প্রকাশ করা হয় এবং পুরো প্রক্রিয়াটি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে চলে আসে তাহলে নতুন জটিলতা শুরু হতে পারে। আর এই কারণে অতি গোপনে নতুন সুপ্রিম লিডার নির্বাচনের প্রক্রিয়া চালু করা হয়েছে। যুদ্ধ থাকবে, যুদ্ধ চলবে, তবে বাকি যে রাষ্ট্র প্রক্রিয়া এবং ধাপগুলো রয়েছে সেগুলো সমান্তরালভাবে এগিয়ে যাবে। থেমে থাকা যাবে না কোনোভাবেই। আর এই গতিতে ইরান চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে এগিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।